আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের আমাদের মক টেস্ট 14 ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে মোট 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক কোশ্চেন দেওয়া ছিল, যেটি হলো হাতিগুম্ফা লিপি থেকে কার সম্পর্কে জানা যায়। হাতিগুম্ফা লিপি থেকে কার সম্পর্কে জানা যায়। তো অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তরটি করেছেন। তো দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, খারবেল। উড়িষ্যার উদয়গিরি পাহাড়ের হাতিগুম্ফা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের সামরিক বিজয় এবং জনকল্যাণমূলক কাজের বর্ণনা পাওয়া যায়। তো এই হলো আপনাদের হোমওয়ার্কের প্রশ্নের সঠিক উত্তরটি। তো দেখে নেব আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সম্প্রতি বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সম্প্রতি বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, নদিয়া মায়াপুর। নদিয়ার মায়াপুরে ইসকন তাদের বিশ্ব সদর দপ্তরে এই মন্দিরটি নির্মাণ করছে। এটি উচ্চতা এবং গম্বুজের আয়তনের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় স্থাপনা হতে চলেছে। তো দেখে নেব পরের প্রশ্নটি। আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, 2024 সালে ভারতের কোন শহরে দেশের প্রথম উলম্ব লিফট সমুদ্র সেতু পাম্বান সেতুর উদ্বোধন হতে চলেছে? 2024 সালে ভারতের কোন শহরে দেশের প্রথম উলম্ব লিফট সমুদ্র সেতু পাম্বান সেতু উদ্বোধন হতে চলেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, তামিলনাড়ু। পাম্বান সেতুটি ভারতের প্রথম রেলওয়ে সমুদ্র সেতু, যার মাঝখানের অংশটি জাহাজের যাতায়াতের জন্য খাড়াভাবে ওপরে উঠে যেতে পারে। এটি রামেশ্বরম দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, অপরাজিত চলচ্চিত্রটির পরিচালক কে, যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত? অপরাজিত চলচ্চিত্রটির পরিচালক কে, যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, সত্যজিৎ রায়। এটি সত্যজিৎ রায়ের বিখ্যাত অপু ত্রয়ীর দ্বিতীয় চলচ্চিত্র। 1956 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জিতেছিল। তো দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের কোন রাজ্যে বিখ্যাত লোসার উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে বিখ্যাত লোসার উৎসব পালিত হয়? আপনারা যারা এই প্রশ্নগুলির উত্তর জানেন, ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরগুলি কমেন্ট করে জানাতে পারেন। দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, অরুণাচল প্রদেশ। লোসার হলো তিব্বতী নববর্ষের উৎসব। অরুণাচল প্রদেশের মোনপা উপজাতির মানুষেরা এটি অত্যন্ত জাঁকজমকভাবে পালন করে। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, সরোদ। উস্তাদ আমজাদ আলী খান ভারতের একজন বিশ্বখ্যাত সরোদবাদক। তিনি এই বাদ্যযন্ত্রটিকে তার অনন্য অবদানের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত। আজকে 6 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সম্প্রতি তাজপুর গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সম্প্রতি তাজপুর গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলার দীঘার কাছে তাজপুরে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার, যা রাজ্যের বাণিজ্যের গতি আনবে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড কোন ভারতীয় ক্রিকেটারের দখলে? টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড কোন ভারতীয় ক্রিকেটারের দখলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, জসপ্রীত বুমরা। 2022 সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে 35 রান তুলে বুমরা এই বিশ্ব রেকর্ড গড়ে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন নদীকে দুঃখের নদী বলা হয়, যা সম্প্রতি বিহারে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে? ভারতের কোন নদীকে দুঃখের নদী বলা হয়, যা সম্প্রতি বিহারে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, কোসি।
কোসি নদী তার গতিপথ পরিবর্তনের জন্য কুখ্যাত। প্রতি বছর এই নদীর বন্যায় বিহারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে একে বিহারের দুঃখ বলা হয়। আজকের 9 নম্বর প্রশ্ন হলো পরশুরাম কোন বিখ্যাত বাংলা সাহিত্যিকের ছদ্মনাম? পরশুরাম কোন বিখ্যাত বাংলা সাহিত্যিকের ছদ্মনাম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, রাজশেখর বসু। প্রখ্যাত রম্য রচনাকার ও সাহিত্যিক রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে তার হাস্যরসাত্মক গল্প ও প্রবন্ধগুলি লিখতেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 10 নম্বর প্রশ্নটি হলো ভারতের বর্তমান মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর গগনযান মিশনের লক্ষ্য কী? ভারতের বর্তমান মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর গগনযান মিশনের লক্ষ্য কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, মহাকাশে মানুষ পাঠানো। গগনযান হলো ভারতের প্রথম মানববাহী মহাকাশ যাত্রা। এর লক্ষ্য হলো 3 জন ভারতীয় মহাকাশচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠানো এবং নিরাপদে ফিরিয়ে আনা। আজকের 11 নম্বর প্রশ্ন হলো শকুন্তলা নাটকটির রচয়িতা কে? শকুন্তলা নাটকটির রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, কালিদাস। মহাকবি কালিদাসের অমর সৃষ্টি হলো অভিজ্ঞান শকুন্তলম। এটি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী নাটক। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, দার্জিলিং। মনোরম আবহাওয়া এবং হিমালয়ের অপরূপ সৌন্দর্যের কারণে দার্জিলিংকে কুইন অফ দ্য হিলস বা পাহাড়ের রানী বলা হয়। আজকের 13 নম্বর প্রশ্ন হলো ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা কে? ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর স্রষ্টা। ব্যোমকেশ নিজেকে সত্যান্বেষী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 14 নম্বর প্রশ্নটি হলো ভারতের সংবিধানের শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? ভারতের সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, যুগ্ম তালিকা। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন মেলাটিকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গের কোন মেলাটিকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা ভারতের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাগম। পশ্চিমবঙ্গ সরকার একে জাতীয় মেলার মর্যাদা ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রস্তাব করেছে। দেখে নেব পরের প্রশ্নটি। 2025 সালের আইপিএল মেগা নিলাম কোথায় অনুষ্ঠিত হয়? 2025 সালের আইপিএল মেগা নিলাম কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, জেড্ডা, সৌদি আরব। 2025 সালের আইপিএল মরশুমের খেলোয়াড় কেনার মেগা নিলাম সৌদি আরবের জেড্ডা শহরে আয়োজিত হয়েছিল। আজকের 17 নম্বর প্রশ্ন হলো পথের দাবি উপন্যাসটি কার লেখা যা ব্রিটিশ সরকার একসময় নিষিদ্ধ করেছিল? পথের দাবি উপন্যাসটি কার লেখা যা ব্রিটিশ সরকার একসময় নিষিদ্ধ করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বৈপ্লবিক কর্মকাণ্ড ও ব্রিটিশ বিরোধী আদর্শ প্রচারের অভিযোগে ব্রিটিশ সরকার এই জনপ্রিয় উপন্যাসটি বাজেয়াপ্ত করেছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম হোয়াইট টাইগার সাফারি অবস্থিত? ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম হোয়াইট টাইগার সাফারি অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রেওয়া জেলার মুকুন্দপুরে বিশ্বের প্রথম সাদা বাঘের জন্য বিশেষ সাফারি পার্ক গড়ে তোলা হয়েছে। আজকের 19 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, উলার হ্রদ। জম্মু ও কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু ও মিষ্টি জলের হ্রদ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড়ে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড়ে কত সময় লাগে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড অর্থাৎ 500 সেকেন্ড সময় নেয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ 1987 সালে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ সন্তর। পণ্ডিত শিবকুমার শর্মা ছিলেন বিশ্বখ্যাত সন্তরবাদক। তিনি জম্মু কাশ্মীরের এই লোকযন্ত্রটিকে শাস্ত্রীয় সঙ্গীতের মর্যাদাপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের 23 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ জম্মু ও কাশ্মীর। দীর্ঘ 10 বছর বিরতির পর 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যে কানহা জাতীয় উদ্যান অবস্থিত? ভারতের কোন রাজ্যে কানহা জাতীয় উদ্যান অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ মধ্যপ্রদেশ। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। এটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত এবং রুডইয়ার্ড কিপলিং এর দ্য জঙ্গল বুক লেখার অনুপ্রেরণা হিসেবে পরিচিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো জনগণ মন জাতীয় সঙ্গীত হিসেবে কত সালে গৃহীত হয়েছিল? জনগণ মন জাতীয় সঙ্গীত হিসেবে কত সালে গৃহীত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ 1950 সালে। 24শে জানুয়ারি 1950 সালে ভারতের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে জনগণ মন গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ বীরভূম ময়ূরেশ্বর। বীরভূমের ময়ূরেশ্বর এলাকাটি পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থান। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 27 নম্বর প্রশ্নটি হলো শ্রীকান্ত উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রটি কার রচনা? শ্রীকান্ত উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রটি কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত 4 খণ্ডের উপন্যাস যা আংশিক আত্মজীবনীমূলক। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য L1 কোন রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছিল? ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য L1 কোন রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক PSLV C57। 2023 সালের 2রা সেপ্টেম্বর ইসরো PSLV C57 রকেটের সাহায্যে ভারতের প্রথম সৌর অভিযান শুরু করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার আদিবাসী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ? ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার আদিবাসী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক পুরুলিয়া। পুরুলিয়ার ছৌ নাচ তার মুখোশ ও শারীরিক কলাকৌশলের জন্য বিশ্বখ্যাত এবং ইউনেস্কো স্বীকৃত লোকনৃত্য। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 30 নম্বর প্রশ্নটি হলো 2024 সালের ইউরোপ কাপ ফুটবলে সেরা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালের ইউরো কাপ ফুটবলে সেরা খেলোয়াড় কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ রদ্রি। স্পেনের তারকা ফুটবলার রদ্রি 2024 ইউরো কাপে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আজকের 31 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন নদীটি বিহার ও পশ্চিমবঙ্গের সীমানা বরাবর প্রবাহিত? পশ্চিমবঙ্গের কোন নদীটি বিহার ও পশ্চিমবঙ্গের সীমানা বরাবর প্রবাহিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ মহানন্দা। মহানন্দা নদী উত্তরবঙ্গের মালদা ও ডুয়ার্স অঞ্চলের পাশাপাশি বিহারের কিছু অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্র ঘনাদা তার অতিরঞ্জিত ও রোমাঞ্চকর গল্পের জন্য বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয়। আজকের 33 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম সম্পূর্ণ সোলার চালিত শহর কোনটি? ভারতের প্রথম সম্পূর্ণ সোলার চালিত শহর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক সাঁচি। মধ্যপ্রদেশের
সাঁচি হলো ভারতের প্রথম শহর যা সম্পূর্ণরূপে সোলার শক্তির ওপর নির্ভরশীল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, জলদাপাড়া। জলদাপাড়া জাতীয় উদ্যান, যেটি আলিপুরদুয়ারে অবস্থিত। এই জলদাপাড়া জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত বিজয়ন্তী মালা বালি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত বিজয়ন্তী মালা বালি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, শাস্ত্রীয় নৃত্য। কিংবদন্তি অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী বিজয়ন্তী মালা বালিকে 2024 সালে ভারত সরকার পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে। দেখে নেব পরের প্রশ্নটি। সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের কি দেওয়া হয়? সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের কি দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, সাইকেল। পশ্চিমবঙ্গ সরকারের এই জনপ্রিয় প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুল যাতায়াতের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, মেছো বিড়াল। মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের জাতীয় পশু। এটি সাধারণত জলাভূমি সংলগ্ন এলাকায় বাস করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল সব থেকে সুবিধাজনক? বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল সব থেকে সুবিধাজনক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল স্তরে মেঘ ও ঝড়ের প্রভাব না থাকায় এবং বায়ু শান্ত থাকায় বিমান চলাচলের জন্য এটি আদর্শ। দেখে নেব পরের প্রশ্নটি। পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কোনটি? পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, প্যাংগং হ্রদ। লাদাখে অবস্থিত প্যাংগং হ্রদ হল বিশ্বের অন্যতম উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন? ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 15তম। দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী মহিলা যিনি এই সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তো এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের আপনাদের জন্য হোমওয়ার্ক কোশ্চেনটি হলো গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন? গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন? আপনাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।